রিতম পডকাস্ট ভয়ের নতুন জায়গা। নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তারাপীঠে ঘটে যাওয়া একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, কানে হেডফোনটা লাগিয়ে নাও। তাহলে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে অনিমেষ ঘোষ দাদা, কলকাতা থেকে। দাদা যেভাবে গল্পটা মেল করেছে তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার, আমার নাম অনিমেষ ঘোষ, আমার বাড়ি বারাসাতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। ঘটনাটা শুধু আমার সাথে নয়, আমার আরও দুটো ক্লোজ ফ্রেন্ডের সাথেও ঘটে, অমিত আর রাজা। ঘটনাটা ঘটে 2018 সালে। তখন আমি জাস্ট এইচএসটা পাস করেছি। আমি ঠিক করি যে আমি তারাপীঠে যাব পুজো দিতে, কারণ এইচএসের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিল। তো আমরা তিনজনেই প্ল্যানিং করি যে মায়ের একটা পুজো দেওয়া হয়ে যাবে আর ঘোরাও হয়ে যাবে। যেমন ভাবনা ওরম কাজ। আমরা 2018 সালের মার্চ মাসে চলে যাই তারাপীঠ। কিন্তু ঘটনাটা ঘটে, আমরা যেহেতু ইনস্ট্যান্ট প্ল্যান করি না, সেহেতু হাতে অত টাকাও ছিল না। আর সেকেন্ড কথা, আমরা তারাপীঠ যেতে যেতে অনেকটা লেট করে ফেলি। আমরা তারাপীঠে গিয়ে পৌঁছাই 7:30টার সময়। আমরা ওখানে গিয়ে একটা হোটেল বুক করি, হাতে অত টাকা ছিল না। ওই জন্য আমরা যে হোটেলটা বুক করি সেটা তোমরা বাইরে থেকে দেখলে বলে দেবে হোটেলটা প্রচণ্ড পুরনো। যাই হোক, আমরা হোটেলে ইন করতে করতে আমাদের ওই 8:30 বেজে যায়। হোটেলের রুমটাও মোটামুটি একটাই রুম নিয়েছিলাম, যাতে আমরা তিনজনেই থাকতে পারি। রুমটায় কোনো এসি ছিল না, একটা নড়বড়ে পাখা ছিল। যাই হোক, আমরা 9টা 9:30টায় ঠিক করি আমরা একটু তারাপীঠে ঘুরবো। তখন অনেক রাত, 9টা 9:30 মানে তারাপীঠে অত কেউ লোক থাকে না। তো আমরা এদিক ওদিক ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে সব জায়গা মোটামুটি মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে, ওখানে দু একজন লোক দেখতে পাচ্ছি, ভালোও লাগছিল। তো আমরা অনেকটা দূর চলে যাই। 10:30 11টা বাজবে ওরম টাইম। আমরা তখন হোটেলের দিকে ফিরছি। আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। একটা লোক, সে একটা কঙ্কালের ওপরে আগুন জ্বালিয়েছে। একটা মানে কি বলে, একটা কাপড়ের ওপরে বসে কিছু একটা মন্ত্র পড়ছে আর নিজের মাথা না ঝাঁকাচ্ছে। উনি একজন সাধু মানুষ ছিলেন। আর চারিদিকে নিস্তব্ধ একটা ঠান্ডা কুয়াশার হাওয়া। মানে জায়গাটাও না একদম ভৌতিক লাগছিল। তো যেহেতু দেখো ভাই, আমি একটু ভীতু স্বভাবের, আমি ওদেরকে বলি, আমার বন্ধুদের বলি, হোটেলে চ। রাজা যে ছিল আমার এক বন্ধু, ও আমাদের থেকে যথেষ্ট সাহসী। ও না সাধুটাকে দেখে একটা মন্তব্য করে, একটা হাস্যকর কিছু একটা মন্তব্য করে আর হাসে সাধুটাকে দেখে। সাধুটার চোখ সঙ্গে সঙ্গে খুলে যায়। উনি খুব রেগে যায়, বলছে উনি নাকি সাধনা করছিল, আমরা ব্যাগটা ঘটাচ্ছি। যাই হোক, ওনার সাথে না ওখানে একটা তর্কাতর্কির সৃষ্টি হয়। যেহেতু দেখো আমি ঝামেলাঝাটি অত পছন্দ করি না, আমি মোটামুটি জায়গাটা মিটিয়ে ফিরে আসছিলাম। ওই যে সাধুটা ছিল না, উনি একটা খুব বাজে ভাষায় রাজাকে একটা গালাগালি দিয়ে দিয়েছিল। আমার যে বন্ধু, ও একটুখানি মানে একটুতেই রেগে যায়। ও কি করে, রাগের মাথায় ওই যে সাধুটা সাধনা করছিল ওই কঙ্কালটার ওপর, ও গিয়ে ওখানে লাথি মারে, মানে কঙ্কালটার উপরে লাথি মারে আর কঙ্কালটা পড়ে যায়। আর তার সাথে না একটা ঘটি মতো ছিল, ঘটিটাও পড়ে যায়। আর ওই সাধুটা রাজা আর অমিত আর আমার দিকে একদম আঙুল দিয়ে বলে যে আমাদের নাকি খুব বড় ক্ষতি হবে, আমাদের কেউ বাঁচাতে পারবে না, আমাদেরকে ওরা ছাড়বে না, এরকম কিছু একটা বলে। তো আমি আবার বলি যে আপনি কি বলছেন, এত বয়স্ক লোক কারা ছাড়বেন, আপনি কি এখন লোকজন ডাকবেন? উনি হাসে, হাসতে হাসতে না বিশ্বাস করুন উনি দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতরে চলে যায়। আমরা অত কিছু না ভেবে ওনাকে একটা পাগল বলে আমরা হোটেলের দিকে ফিরি। হয়তো সেই টাইমে যদি আমরা ক্ষমা চেয়ে নিতাম, আজকে আমাদের জীবনে এরম দিন আসতো না। আমরা হোটেলে ঢুকতে ঢুকতে 11:30 12টা বাজে। আমরা হোটেলে ঢুকলাম, খাবার বাইরে থেকে কিনে এনেছিলাম, খেয়ে দিয়ে আমরা শুয়ে রয়েছি যে পরের দিন সকালবেলা উঠে পুজো টুজো দিয়ে বাড়ির দিকে যাব। যাই হোক, আমরা শুয়ে আছি, তখন বাজে কটা, 12:30 থেকে 1টা বাজে। আমাদের ফার্স্ট যে ইনসিডেন্টটা হয়, আমাদের যে বাথরুমের মধ্যে না
কন্টিনিউ ফ্ল্যাশ হচ্ছে, মানে যে টয়লেটটা থাকে কন্টিনিউ ফ্ল্যাশ করছে কেউ। তো আমি একবার ওয়াশরুমে গিয়ে দেখি না, কেউ নেই। তো আমি কি করি যে আবার বেরিয়ে ওদেরকে বলি এই ঘটনাটা যে বারবার ফ্ল্যাশ হচ্ছে। ওরা বলে দেখ পুরনো হোটেল, হতেই পারে যে ফ্ল্যাশ খারাপ আছে। আমি অত কিছু না ভেবে শুয়ে পড়ি। এবার ওরা দুজনের মতো মোবাইল দেখছে, আমার একটু ঘুম পেয়ে যায়, আমি নিজের মতো ঘুমাচ্ছি। আমাকে অমিত ঠিক ডাকে, আমি টাইমটা মনে করি, কারণ ও যখন আমায় ডাকে না আমার হাতের সামনে মোবাইল ছিল। আমি উঠে আগে মোবাইলটা অন করি, টাইমটা এক্স্যাক্ট 2:10। আর ও আমাকে না ফিস করে বলে জানলার দিকে তাকা। আমি জানলার দিকে তাকিয়ে দেখি রাজা জানলার মধ্যে নিজের মাথাটা ঠেকিয়ে কিছু একটা ভাষায় বিড়বিড় করছে। আর না চোখ মুখ পুরো একদম বড় হয়ে ও বাইরের দিকে তাকিয়ে রয়েছে জানলা দিয়ে। আমি অনেকবার ওকে ডাক দিই, কিরে কি হয়েছে, এই কিরে ভাই কি হলো? কোনো সাড়া নেই। আর ঘরটা মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। আর না আমাদের গা হাত পা কেন কাটা দিচ্ছে, আর গা হাত পা ভারী, মনে হচ্ছে খাট থেকে আমরা উঠতেই পারছি না। তো যাই হোক আমি না উঠে ওর কাঁধের মধ্যে একটা হাত রাখি। ও কেঁপে ওঠে, বলে হ্যাঁ হ্যাঁ বল। আমি ওকে বলি কিরে কী হয়েছে, জানলা খুলে এরকম দাঁড়িয়ে রয়েছিস, কী দেখছিস? আমি জানলাটা দিয়ে যখন তাকাই আমি দেখতে পাই জানলার বাইরে একটা শ্মশান। আর ওখানে না মানে কোনো একটা লোক নেই, কিন্তু যেমন এই কাঠ দিয়ে মরা পড়ায় না ওরকম জ্বলছে। আমি বলি কিরে মরা পোড়ানো দেখছিস এত রাতে, আয় আয় শুয়ে পড়। ও বলে হ্যাঁ হ্যাঁ চ। এবার দেখো একবার রাতে ঘুম ভেঙে গেলে না, ঘুমটা আর হয় না। আর আমি কেন জানি না অমিত প্রচণ্ড ভয় পেয়েছিল, আমি নিজেও জানি না কেন। ও না চুপচাপ মোবাইলও ঘাটছে না, কিচ্ছু করছে না, খালি নিজের মধ্যে না একদম গুটিসুটি হয়ে শুয়ে রয়েছে। আমি ওকে বলি কিরে তুই কি ভয় পাচ্ছিস নাকি? ও বলে না 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 কিছু হয়নি। এইবার শুরু হয় ঘটনা। আমরা যে রুমটায় থাকি সেই রুমের বাইরে কেউ একটা এসে ডোরে না নক করছে। ঠিক নক করলো, দেন আমি একটু কেঁপে উঠি যে এত রাতে 2:20-25 বাজে কে নক করছে। ঠিক না, নক করাটা বন্ধ হয়ে গেল। আবার 5 মিনিট পরে সেম জিনিস স্টার্ট হয়ে গেল। আমরা এবার একটু ভয় পাই। আমি হালকা করে উঠে ঘরের লাইটটা জ্বালাই, রুমের লাইটটা জ্বালিয়ে আমি হালকা করে যে কি ডোর থাকে না ওই কি ডোর দিয়ে দেখি যে কে রয়েছে। না, বাইরে কেউ নেই, আওয়াজটাও বন্ধ। আবার আমি গিয়ে বেডে শুই, কিন্তু এবার আমি লাইটটা জ্বালিয়ে রাখি। আর আমি রাজাকে লক্ষ্য করি, ও না একদম সোজা হয়ে শুয়ে রয়েছে আর উপরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি হয়েছে আমি বুঝতে পারছি না ওর। তো আমি আমার মতো শুয়ে রয়েছি। আবার 10 মিনিট পরে সেম জিনিস, কিন্তু এইবার আর দরজায় না, এইবার আমাদের যে জানলাটা ছিল ওখানে কেউ নক করছে। আমি ভাবছি আমরা 3 তলায় রয়েছি, 3 তলায় কে নক করবে? আমি না জানলাটা খুলে দেখি সব থেকে অবাক জিনিস আর ভয়ের জিনিস যেটা, মরাটা এখনো পুড়ে যাচ্ছে কন্টিনিউ, মনে হচ্ছে কেউ ওটার মধ্যে কাঠ ঢেলে যাচ্ছে, কিন্তু ওখানে একটা লোক নেই, কিন্তু মরাটা পুড়ছে। আমার সারাটা শরীর না ভার হয়ে যায়। আমি কোনো মতো এসে শুই। আর না এইবার দেখি আমি যে রুমটাতে রয়েছি লাইটটা ব্লিঙ্ক করতে শুরু করে, একবার বন্ধ হচ্ছে একবার জ্বলছে, বন্ধ হচ্ছে জ্বলছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আর আমার মনে হয় আমাদের রুমটাতে কন্টিনিউ করে হাঁটাহাঁটি করছে, মানে পায়ের পুরোপুরি শব্দ। তোমরা যখন শুয়ে থাকবে না, যদি তোমাদের আশপাশ দিয়ে কেউ ঘোরে তোমরা আওয়াজটা পুরো পাবে। আর আমি যতবার রাজাকে কিছু বলছি ওর কোনো অ্যান্সার নেই, ও খালি সোজা হয়ে শুয়ে রয়েছে আর একদম সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে। আমার যে বন্ধু, আরেকটা বন্ধু ছিল অমিত, ওর ওয়াশরুম যায়ও, বলে আমি একটু টয়লেট থেকে আসছি, তুই একটু দাঁড়াবি বাইরে? আমি বললাম রুমের ভেতরেই তো, তুই যা না, আমি জেগেই আছি। ও ওয়াশরুমে ঢুকে প্রচণ্ড জোরে একটা চিৎকার করে। আমি দৌড়ে গিয়ে দরজাটা যে খুলবো, ভেতর থেকে দরজাটা লক, কিন্তু ও কিন্তু ভেতর থেকে লক করেনি। আমি দেখেছিলাম ও ওয়াশরুমে জাস্ট ঢুকেছে, গেটটা নর্মালি ভেজানো, ও ওয়াশরুম করে যে ফ্ল্যাশ করলো না, আমি সেটারও আওয়াজ পাচ্ছি। কিন্তু ও যখন চিৎকার করলো প্রচণ্ড জোরে, আমি গিয়ে দেখছি ভেতর দিকেও লক করে দিয়েছে। আমি প্রচণ্ড টানাটানি করছি, রাজাকে ডাকছি,
কিন্তু রাজার তো কোনো সারা শব্দ নেই, আর ভেতরে অমিতেরও কোনো সারা শব্দ নেই। আমি কি করব না বুঝে লাস্টে একটা লোহার কিছু একটা ছিল রুমটার ভেতরে, আমি কি করি দরজাটা ভেঙে দিই। ভেতরে গিয়ে দেখি অমিত এক কোণার মধ্যে একদম ভয় পেয়ে জড়সড় হয়ে কোণার মধ্যে বসে রয়েছে, আর খালি বলছে আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করো না। আমি ওকে তুলে বাইরে এনে বলি, কী হয়েছে তোর, কাকে দেখে ভয় পাচ্ছিস, কেউ তো নেই রুমে আমরা ছাড়া। এবারও বলে যে ও নাকি যখন ওয়াশরুম করে পেছন ঘোরে ও দেখে একজন কেউ চুল ছেড়ে পুরো একদম সাদা কাপড় পরে ওর পেছনে বসে রয়েছে, আর ওটা একটা মেয়ে ছেলে। ওর মুখ পুরো কাটা, আর মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, আর ওর দিকে হাত বাড়াচ্ছে ও, মানে গলা টিপবে বলে। ও প্রচণ্ড ভয় পেয়ে যায় সেই টাইমে। যাই হোক, কোনো রকম সেই রাতটা আমরা কাটাই। 4:30-5টা বাজে, আমি ঠিক করে নিই পুজো দিয়েই বাড়ি চলে যাব। এইবার শুরু হয় ঘটনা। ঠিক 6টা বাজে, 6টার সময় আমার একটু চোখ লেগে গেছিলো, অমিতেরও একটু চোখ লেগে গেছিলো, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। 6টা বাজে আমরা অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম, উঠে দেখছি রাজা নেই। এদিক ওদিক খুঁজলাম, গিয়ে নিচে গিয়ে বললাম আমাদের বন্ধুটা এসছে নাকি, রিসেপশনে জিজ্ঞেস করলাম, বললো না তোমাদের রুম থেকে তো কেউ আসেনি। এদিক ওদিক খুঁজে অমিত আমাকে ফোন করে বলে তাড়াতাড়ি ওপরে আয়। ওপরে গিয়ে দেখছি ওই যে শ্মশানটা, ওখানে এখনও সেই মরাটা পুড়ছে, প্লাস এইবার কাঠ দিচ্ছে কেউ একটা, আর যে কাঠ দিচ্ছে সে অন্য কেউ না, আমাদেরই বন্ধু রাজা। চারিদিক মানে আমার ওই টাইমটা আমার যে কি কেটেছে তোমরা বিশ্বাস করবে না, চারিদিক নিস্তব্ধ, আমি খালি ওর দিকে তাকিয়ে রয়েছি। আর ও না একবার করে কাঠ দিচ্ছে ওই মরাটার ওপর, আর বাবু হয়ে বসছে আর হাসছে, পাগলের মতো হাসছে, আর ওকে না 2-3 জন দেখছেও, দেখে অবাক হয়ে যাচ্ছে। আর ওর না গায়ে কোনো কাপড় নেই, শুধু নিচের যে প্যান্ট থাকে ওটা পরে রয়েছে, ও মানে ফুল প্যান্ট হাফ প্যান্ট কিচ্ছু নেই, নিচের যে ছোটো প্যান্ট পরে থাকে ওইটা পরে রয়েছে, আন্ডারওয়্যার পরে রয়েছে। আমি কোনো রকম গিয়ে ওকে যে ওখান থেকে তুলবো শ্মশান থেকে, বিশ্বাস করো আমার সেই ক্ষমতা নেই, ও এত ভারী। আর ও না কী সব বলছে আর নিজের ঘাড় ব্যাকাচ্ছে খালি, আর খালি গুঙাচ্ছে, প্রচণ্ড গুঙাচ্ছে। আমি হোটেলে হেল্প চাই, হোটেলে কেউ হেল্প করতে রাজি হয় না প্রথমত, কারণ এই সব ঘটনা নাকি তারাপীঠে প্রায়ই ঘটে। একজন তো আবার মন্তব্য করে বলেই দিল তোমার বন্ধুকে বাঁচাতে পারবে না, ও মরে যাবে। তারাপীঠে সাংঘাতিক সাংঘাতিক জিনিস থাকে। আমার সেই টাইমে যে কি হয়েছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমার পুরো হার্টবিট একদম মানে প্রচণ্ড, মানে আমার হার্টবিট ইয়ে করছে, তারপর আমি ভয়তে কি করবো আমার মাথায় ঢুকছে না। আমি সেই টাইমে গিয়ে ওকে বারবার বলছি রাজা ওঠ ভাই, তোর কী হয়েছে বল আমাকে। আর ওর চোখ মুখ ওর যেভাবে তাকাচ্ছে না, আমি খুব ভয় পেয়ে যাচ্ছি। শেষে আমি আর কিছু না ভেবে আমার বন্ধু অমিত আর আমি এদিক ওদিক হেল্প চাইছি। লাস্টে একজন খুবই মানে সাধু ছিলেন, উনি খুব ভালো একজন মানুষ, উনি এসে দেখে বলে ওর উপরে নাকি প্রেত চালান করা হয়েছে, ওকে বাঁচানো যাবে না। আর যেটা চালান করানো হয়েছে সেটা খুব সাংঘাতিক, ওর সারা শরীরে রক্ত চুষে খেয়ে নিচ্ছে, আর আমরা দেখতেও পাচ্ছি ওর সারা শরীর না নীল হয়ে যাচ্ছে, চোখ একদম মানে ডার্ক লাল, আর পুরো শরীর আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। তো কোনো রকম ওরা অনেক চেষ্টা করে, ওরাও পাচ্ছে না। শেষে আমাদের জিজ্ঞেস করে তোমরা কি এখানে এসে কারোর সাথে অসভ্যতা করেছিলে বা এমন কিছু করেছো যেই কারণে তোমাদেরকে অভিশাপ দিয়েছে। আমরা কালকের ঘটনাটা খুলে বলি, যেরকম একজনের সাথে ঝগড়া হয়েছিল। সব থেকে ভালো কী জিনিস জানো তো, এই জিনিসটা যে করে তারা তাকে চেনে, মানে আমরা যাদের থেকে হেল্প নিয়েছিলাম আর যে অভিশাপ দিয়েছিল তারা দুজন মোটামুটি চেনা জানা। উনি আমাদেরকে নিয়ে যায়, আমরা তো রাজাকে ছেড়ে যাব না। ওরা বলছে যে এখন তোমার বন্ধুকে ছেড়ে দাও, নাহলে কিন্তু বাঁচাতে পারবে না। আমরা গেলাম, গিয়ে দেখছি একটা ছোট্ট ঘর, আমরা ঘরটায় ঢুকলাম। ঘরটাও মনে হচ্ছে সাংঘাতিক, ওখানে মরার খুলি, তারপরে নানান রকম মানে ব্ল্যাক ম্যাজিকের জিনিস, পুতুল, আর ওই সিদ্ধ সাধু বসে রয়েছে। উনি বললো কিরে চলে এলি তোরা, আমি না পাগল আমি না পাগল আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই। আমরা আর কিছু না ভেবে ডিরেক্ট পায়ে পড়ে যাই যে আমাদের ভুল হয়ে গেছে, আমরা আজকেই চলে যাব, আমরা পুজোও দেবো না, আমাদের বন্ধুটাকে বাঁচিয়ে দিন আপনি। ওকে ছাড়বো না, ও শালা আমাকে অনেক জ্বালিয়েছে, আমার সাধনা ধ্বংস করেছে। শেষে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে উনি আমাদের কাছে একটা টাকার দাবি করে। আমরা বাড়ির লোককে ফোন করে জানাই, আর সত্যি কথা বলতে আমার বাবা টাকা দিয়েও দেয়। আমরা টাকাটা দিই, ওকে নিয়ে আসা হয় ওই সাধুর বাড়িতে। অনেক মন্ত্র বলার পরে উনি না বেশিক্ষণ টাইম নেয়নি, 5 থেকে 6 মিনিট
দেখলাম আমার বন্ধু সুস্থ, কিন্তু ওর কিছু মনে নেই। শেষে ও পর্যন্ত পা ধরে ক্ষমা চায়। মানে এই এক্সপিরিয়েন্সটা একটা আলাদাই ছিল। মানে তোমাদের জানি না আমি গল্প বলে কতটা ভয় দেখাতে পেলাম, কিন্তু ওই টাইমে আমরা হয়তো ভেবেছি আমাদের বন্ধুটাকে আমরা হারিয়ে ফেলব। তারপর থেকে আর জীবনে আমি তারাপীঠ যাইনি। যাই হোক, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা ছোট্ট গল্প। তারপর আমরা বাড়ি চলে আসি, এখন মোটামুটি সব ঠিক আছে। হ্যাঁ, মাঝে মাঝে আমার বন্ধুরা একটু কেঁপে কেঁপে উঠতো, বাড়ির লোক আমাদের বলেছে। যাই হোক, আজকের জন্য এইটুকু। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে পড়ে শুনিও। তো প্রথমে বলি, একটা দারুণ গল্প আজকে আমরা দাদার থেকে পেলাম, একটু আলাদা রকম গল্প পেলাম। আমার কিন্তু গল্পটা দুর্দান্ত লেগেছে। যদি তোমাদেরও ভালো লেগে থাকে কমেন্টে জানাও দাদার গল্প কিরম লাগলো। শেয়ার করে বন্ধুদের ভয় পাওয়ার সুযোগ করে দাও। লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকু। দেখা হবে আবার অন্য গল্পের সাথে, অন্য কোনো ভয়ের সাথে। ভয় পাওয়ানোটা আমার কাজ, ঘুম না আসাটা তোমাদের।